সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প রাত পাখি। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এরকম নতুন পুরনো লেখক লেখিকাদের গল্প এবং উপন্যাস শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি গল্প রাত পাখি। কথা বলতে বলতে হঠাৎ এক সময় সবাই চুপ করে গেল। তখন একটা আলপিন পড়লেও শব্দ শোনা যাবে, এরকম হয় মাঝে মাঝে। এর নাম নাকি গর্ভবতী নিস্তব্ধতা। বাজকুন ঘড়িতে দেখল ঠিক 8:40 বাজে। কালকেও ঠিক এই সময় সকলেই যখন কথা বলছিল, সকলে গল্প, সামনে চায়ের কাপ, অনেক রকম হাসি, তারই মধ্যে একবার থেমে গিয়েছিল সবাই। তখন এমনি আপন মনে ঘড়ির সাদা ব্যান্ডটা ঠিক করতে করতে বাজকুন সময় দেখেছিল 8:40। তার মনে আছে। বাজকুনের একটু খটকা লাগলো। পর পর 2 দিন ঠিক একই সময়, অথচ কেউ আগে থেকে ঠিক করেনি কিছুই। বাজকুন সকলের মুখের দিকে তাকালো। দেবকুমার, সোহিনী, ছোটকুদা, রোজমেরি, অশোক, কেউ কারোর দিকে তাকিয়ে নেই। সকলেরই নত মুখ, যেন একটা শোক সভা। সকলে মিলে একসঙ্গে কেন চুপ করে আছে? 47, 48, 49। বাজকুন গুনছে। ঠিক পুরো 1 মিনিট। তারপরে ছোটকুদা বলল, গত সোমবারে একটা থিয়েটারে দেখতে যাব ভেবে রেখেছিলাম। শেষ পর্যন্ত যাওয়া হলো না। গেলাম একটা সিনেমায়। তবু সিনেমা দেখতে দেখতে সর্বক্ষণ আমার মনে হচ্ছিল থিয়েটারই দেখছি। এমন কিছু হাসির কথা নয়, তবু সবাই হেসে উঠল। ছোটকুদার কথা শুনলেই হাসি পায়। ছোটকুদা তারপরই বলল, গলাটা শুকিয়ে গিয়েছিল, ভাবলাম বেরিয়ে এসে একটা আইসক্রিম খাবো। ও মা, একটাও আইসক্রিমওয়ালা নেই। যত রাজ্যের বাদাম আর ঝালমুড়ি আর চানাচুর। যখন যেটা চাইবো কিছুতেই সেটা। দেবকুমার বলল, ছোটকুদা, তুমি বুঝি আজকাল গলা শুকিয়ে গেলে শুধু আইসক্রিম খাচ্ছ? অশোক বলল, যখন তোমার ট্যাক্সির দরকার নেই তখন চোখের সামনে দিয়ে অনবরত খালি ট্যাক্সি, কিন্তু যখন তোমার সত্যিই খুব দরকার। দেবকুমার বলল, ধানবাদে দেখেছিলে 12 জন ট্যাক্সিতে? সোহিনী বলল, অনেক ছোটবেলায় আমরা একবার ঝরিয়া গিয়েছিলাম। বাজকুন কোনো কথারই কোনো মানে বুঝতে পারছে না, যেন কথাগুলো কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, যেন সকলের আলাদা আলাদা কথা। সে একটাও কথা বলল না। নীরবে উড়ুর উপরে শাড়ির আঁচলটা প্লেস করতে লাগলো অন্যমনস্কভাবে। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু আসছি। বসবার ঘরের পেছনে একটা সরু বারান্দা, সেটা পেরিয়ে গেলে খাবার ঘর। সেখানে এখন কেউ নেই, তবু 2টো আলো জ্বলছে। টেবিলের উপরে স্বচ্ছ কাচের জারে কানায় কানায় ভর্তি জল, ওপরে লেসের ঢাকনা, সাজানো টেবিল ম্যাটের ওপর উপুর করা কাচের গেলাস। একটা গেলাস তুলে নিয়ে বাজকুন খুব সাবধানে জল নিল। তারপর ঠোঁটে লাগিয়ে একটু চুমুক দেবার পর তার মনে হলো, ঠিক 8:40 কেন কথা থেমে যায়? ঠিক 1 মিনিটের জন্য। এটা কার নির্দেশ? গেলাসটা নামিয়ে রেখে সে আবার ভাবল, ধুত, ওসব কিছুই নয়, একেই বলে কাকতালীয়। বাজকুন জানলার ধারে আসে। আজ সামান্য জ্যোৎস্না আছে। কাল মেঘলা মেঘলা দিন ছিল, শেষ রাতে ঝিরঝির বৃষ্টি। জ্যোৎস্না রাত বাজকুনের সবচেয়ে প্রিয়, বিশেষত এইরকম বাইরের খোলা জায়গায়। পেছন দিকের এই জানলাটা দিয়ে চোখের সামনে অনেকখানি পৃথিবী। এদিকে আর কোনো বাড়ি নেই। বেশ দূরে ডান দিকে পাহাড়ের আভাস। আবছা নীল রঙের জ্যোৎস্না। বড় দেবদারু গাছটা এখন যেন খুব গর্বিত হয়ে দাঁড়িয়ে আছে। ওই দেবদারু গাছটার পরেই একটু ঢালুতে নেমে একটা যা অপূর্ব সুন্দর জায়গা, ওখানে আজ রাত্রেই একবার গেলে
আজ রাত্রেই, অন্তত কিছুক্ষণের জন্য। জ্যোৎস্না খুব ফ্যাকাশে, যেন যখন তখন চলে যাবে। দূরে ভাল্লুকের দঙ্গলের মতন মেঘ। এত অল্প আলোয় এখান থেকে সেই সুন্দর জায়গাটা দেখাই যায় না। বাজকুনের একটু মন কেমন করলো। কেন দেখা যাচ্ছে না? ধুপ, ভালো লাগে না। বাজকুন আবার ফিরে এলো বসবার ঘরে। ছোটকুদা দারুণ জমিয়েছে। বাজকুন নিজের চেয়ারে বসে, ডান দিকের হাতলে কনুই ঠেকিয়ে থুতনিটা রাখলো তালুতে। গল্পে মন দেবার জন্য দু চোখের মাঝখানে মনটাকে নিয়ে এলো। ছোটকুদা বলল, দোকানটায় আমাকে তো দারুণ ঠকিয়ে দিল। সস্তার লোভে বিলিতি আফটার সেভ বলে যেটা কিনলাম, হোটেলে ফিরে দেখি সেটার মধ্যে স্রেফ ডেটল। পরদিন ভোরবেলায় আমার বাঙ্গালোর থেকে ফেরার কথা ছিল। ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, থাকতে হলো আর একদিন। পরদিন আমি সেই দোকানে আবার গেলাম। কেন গেলাম বলো তো? কোনো দরদাম না করে ঠিক সেই জিনিসই আর একটা কিনলাম। দোকানের লোকটা আমাকে ঠিকই চিনতে পেরেছিল। ও ভেবেছে আমি কিছুই বুঝতে পারিনি, তাই মনের আনন্দে ঠকাচ্ছে। কিন্তু আমি যে সবই বুঝে গেছি তা তো জানে না, কাজেই আমিও ওকে ঠকালাম। সোহিনী বলল, ও ছোটকুদা, তুমি সত্যি অদ্ভুত। ভেজাল জেনেও তুমি দুবার একই জিনিস কিনলে। ছোটকুদা বলল, বাহ, আমার মতো আর কেউ ওকে কখনো ঠকিয়েছে? জেনে শুনেও কেউ ভেজাল জিনিস ওর দোকান থেকে আগে কিনেছে? আমি পর পর দুদিন গিয়ে দুটো কিনেছি বলেই ও আমার ব্যাপারটা একদিন না একদিন ঠিক বুঝতে পারবে। আমি দোকান থেকে বেরিয়ে আসার সময় লক্ষ্য করেছিলাম, লোকটা খুব যেন চিন্তায় পড়ে গেছে। অশোক বলল, ছোটকুদা, তুমি সেই বোম্বের গল্পটা বলো, সেই যে ভিক্টোরিয়া টার্মিনাসে বৌদি। হ্যাভ ইউ হার্ড দ্যাট ওয়ান অ্যাবাউট দ্য স্ট্রিট আর্চিন? ছোটকুদার স্ত্রী রোজমেরি সব বাংলা বোঝে, তবু অশোক তার সঙ্গে ইংরেজিতে কথা বলবেই। রোজমেরি উত্তর দেয় বাংলায়। রোজমেরি বলল, আমার বর কখনো এক গল্প দুবার বলে না। ছোটকুদা হেসে বলল, দেখলি তো? আচ্ছা শোন, তোদের একটা আর্মেনিয়াম বুড়ির গল্প বলি। পার্ক সার্কাসে একটা বাড়িতে আলাপ হয়েছিল। সোহিনী বলল, বাজকুন, আজ এত চুপচাপ আর অন্যমনস্ক কেন? বাজকুন ঘোর ভেঙে সজাগ হয়ে বলল, কই না তো। দেবকুমার বলল, অন্যমনস্ক থাকলেই বাজকুনকে বেশি সুন্দর দেখায়। দেবকুমারের এই হালকা কথায় বাজকুন কোনো গুরুত্বই দিল না। তার মুখে একটা ম্লান ছায়া পড়ল। তারপর বলল, আমি তো গল্প শুনছিলাম, কিংবা আমার বোধহয় খিদে পেয়েছে। কেউ একজন বলল, বোধ হয় মানে কি, খিদে পেলে টের পাওয়া যায় না? সোহিনী বলল, বাজকুনটা ওই রকম, উল্টো পাল্টা কথা বলে। খিদে তো পাবেই, বেশ রাত হয়েছে, চলো। ছোটকু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাঁক দিল, ঠাকুর, ঠাকুর। খাবার ঘরে এসে টেবিলের ডান দিকে দ্বিতীয় চেয়ারটাতে বসলো বাজকুন। কাল দুপুরে এখানে প্রথম এসে ওই চেয়ারটাতেই সে বসেছিল। তারপর থেকে প্রত্যেকবারই ওইখানেই বসছে। অন্যরাও সবাই ঠিক যে যার একই চেয়ারে। কেউ তো কিছু ঠিক করে দেয়নি কাকে কোন চেয়ারে বসতে হবে। তবু প্রত্যেকের জন্য একটি চেয়ার নির্দিষ্ট হয়ে গেছে। বাজকুনের চেয়ার থেকে খোলা জানলা দিয়ে দেবদারু গাছটাকে দেখা যায়। দেবদারু গাছটাও বাজকুনকে দেখতে পায়। সোহিনী বলল, বাজকুন, তোর কথাতেই এখানে এলাম, তবু এই মনমরা হয়ে আছিস কেন? না তো, কাল থেকেই তো দেখছি। কাল এসেই দেখলাম কি না মেঘলা মেঘলা, তারপর বৃষ্টি, তাই কীরকম খারাপ লাগলো। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে? এই সময় বৃষ্টি ভালো লাগে? এরকম কথা ছিল না। রোজমেরি অশোককে বলল, ডালটা এগিয়ে দাও তো। তারপর খুব মন দিয়ে ডাল ঢালতে ঢালতে বলল, বাজকুন খুব চমৎকার কথা বলে, একটু ইনকোহেরেন্ট, সেই জন্যই। তোমার সঙ্গে কার কথা ছিল না বাজকুন? পুরুষরা খুব খুব করে হাসল। অশোক বলল, তুমি ঠিক ধরতে পারলে না বৌদি,
বাচকুন বলতে চাইছে শীতকালে সাধারণত বৃষ্টি হয় না, সেই জন্যই কথা ছিল না। রোজমেরি জোর দিয়ে বলল, সেটা আমি জানি, শীতকালে বৃষ্টি হয় না জানি, তবু যেন ও আর একটু বেশি কিছু বলেছে, তাই না বাচকুন? না তো। দেখলে বৌদি, দেখলে? রোজমেরি বাচকুনের দিকে হাসি ভরা চোখে তাকালো। সে বেশ উপভোগ করছে বাচকুনের অন্যমনস্কতা। দেবকুমার বলল, আজ আর বৃষ্টি পড়বে না। বাচকুন জানলা দিয়ে তাকালো। একটু আগের জ্যোৎস্না এখন মুছে গেছে, আকাশ ময়লা, দেবদারু গাছটাকে আর দেখা যাচ্ছে না। সে বলল, খেয়ে উঠে একটু বাইরে বেড়াতে যাবে? এখন এত রাত্রে? বেশ শীত। খুব বেশি না। ছোটকু বলল, চলো একটু ঘুরে আসা যাবে, মাছের ঝোলটা বেশ ভালো হয়েছে না? ছোটকুদা, তুমি আরেকটু নেবে? নাও না। না, ভালো লাগলেই বুঝি বেশি খেতে হয়। হাত ধোয়ার জন্য জল গরম করা আছে। শীতের রাত্রে এই একটা বেশ চমৎকার বিলাসিতা, খুব আরাম। হাত ধুতে ধুতে বাচকুনের মনে হলো, এই যে একটু আগে ছোটকুদা মাছের ঝোলের প্রশংসা করলো, সোহিনী তখন তাকে আরেকটু নিতে বলল। তার উত্তরে ছোটকুদা বলল, ভালো লাগলেই বুঝি বেশি খেতে হয়। ঠিক এই কথাগুলোই সে যেন আগে কোথায় শুনেছে, কোথায় ঠিক মনে করতে পারছে না। ঠিক এই রকমই একটা খাওয়ার টেবিলে এই রকম লোকজন, এইসব কথাবার্তা নিয়ে যে ঘটনা, তা আগে একবার ঘটে গেছে, স্পষ্ট মনে হয়। আবার বসবার ঘরে এসে সিগারেট ধরাবার পর পুরুষদের আর বেড়াতে যাওয়ার বিশেষ ইচ্ছা দেখা গেল না। খাওয়ার পর বেশি শীত করে। ছোটকু পা গুটিয়ে বসেছে। কই যাবে না বাইরে? আজ ছেড়ে দে, কাল সকালে খুব বেড়ানো যাবে। সোহিনী বলল, তোমরা বড্ড কুঁড়ো হয়ে গেছো, বেচারার একটু ইচ্ছে হয়েছে, চল রে আমরাই যাই। বৌদি এসো। ভালো করে শাল জড়িয়ে তিনটি মেয়ে বেরিয়ে পড়ল। প্রথম কাচের দরজা খুলে গাড়ি বারান্দায়, তারপর একটু এগিয়ে লোহার গেট খুলে সুরকি বেছানো রাস্তায়। 3রা ডিসেম্বর সকালে কলকাতার বাড়িতে বিছানায় ঘুম ভেঙেই বাচকুনের প্রথম মনে পড়েছিল হাজারিবাগ। কেন মনে পড়েছিল তার কোনো কারণ নেই। দু একটা শব্দ, দু একটা গানের লাইন যেমন হঠাৎ হঠাৎই মনে পড়ে, তেমনি মনের মধ্যে একটা নাম ঘুরতে লাগলো, হাজারিবাগ। সকালের কথা অনেক সময় বিকেলে আর মনে থাকে না, কিন্তু সন্ধেবেলাতেও মনে রইল। পরের দিন বাচকুন সোহিনীকে বলেছিল, দিদি এবার হাজারিবাগ বেড়াতে যাবি? হাজারিবাগ? হাজারিবাগ কেন? এমনি। হাজারিবাগ কি এমন জায়গা? সত্যি হাজারিবাগ এমন কিছু আহামরি জায়গা নয়, বাচকুনও তা জানে। বেশ কয়েক বছর আগে সে একবার হাজারিবাগে গিয়েছিল, তবু নামটা মনে এসেছে বলে কথার কথা হিসেবে বলেছিল মাত্র। শীতকালে কোথাও বেড়াতে যাওয়া হয়। ছোটকুদের বাড়ি আছে রাঁচিতে, সোহিনীর ইচ্ছে ছিল রাজগীর, তবু ঠিক মনস্থির হয় না। তারপর দেবকুমার জানতে পারে হাজারিবাগে তার এক বন্ধুর লোভনীয় বাড়ির কথা। তাহলে হাজারিবাগেই। যদি এখানে ভালো না লাগে তাহলে রাঁচি তো বেশি দূর নয়। এখানে এসে বাড়িটা সকলেরই পছন্দ হয়ে গেছে। বেশ গাম্ভীর্যময় প্রাচীন বাড়ি, চারপাশটা ফাঁকা। আসলে যে কোনো জায়গায় গিয়ে ছুটির আড্ডাটা জমালেই হলো। রাত 10টায় হাজারিবাগের রাস্তা একেবারেই নির্জন। এদিকটা আরও 3 নারী সুরকির পথ ধরে লঘু পায়ে এগোচ্ছে। একটু বাদেই বাচকুন রাস্তা ছেড়ে ডান পাশে নামলো। সোহিনী বলল, তুই মাঠের মধ্যে কোথায় যাচ্ছিস? চলো না, দেবদারু গাছটার পেছন দিকটায় একটা ঢালু জায়গা আছে। সেখানে কি? কিছুই না, এমনি। রাত্রিবেলা মাঠের মধ্যে আর যেতে হবে না। রোজমেরি বাচকুনকে সমর্থন করে বলল, চলো চলো, মাঠে বেড়াতেই ভালো। কয়েক পা এগিয়ে অবশ্য রোজমেরি থমকে দাঁড়িয়ে পড়ল। চোখ বড় বড় করে বলল, যদি সাপ থাকে? আমার সাপের বড় ভয়। সোহিনী হেসে বলল, সাপের ভয় সকলেরই আছে,
কিন্তু শীতকালে সাপ থাকে না। ঠিক, তাহলে তো ভয় নেই। বাজকুন অনেকটা এগিয়ে গেছে। জায়গাটা ঢালু হয়ে নেমে গেছে বলে তাকে আর দেখা যায় না। মেঘলা আকাশে ছেঁড়া ছেঁড়া আলো। সোহিনী রোজমেরিও ঢালু জায়গাটা দিয়ে নামতে লাগলো। এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, কিংবা নালা, কিন্তু জল বেশ পরিষ্কার, যদিও ছিড়ছিড়ে। রোজমেরি বলল, এখন আমি সারা রাত বেড়াতে পারি। সোহিনী বলল, তুমিও তো বাজকুনের মতন একটু পাগল। বাজকুন নালাটার কাছে দাঁড়িয়ে আছে, সামনের দিকে স্থিরভাবে তাকিয়ে, যেন সে একটা কিছু গভীরভাবে দেখছে। যদিও দেখবার মতন বিশেষ কিছুই নেই। তার পেছনে দেবদারু গাছটা অন্ধকারে জয়স্তম্ভের মতন উঁচু হয়ে আছে। সোহিনী নালাটা পার হবার জন্য পা বাড়িয়েছে। বাজকুন তাড়াতাড়ি তার হাত চেপে ধরল। বলল, দিদি, ওদিকে যাসনি কেন? ওদিকটা খুব সুন্দর না? সুন্দর বলে যাব না? আমি সকালে এখানে একবার এসেছিলাম। কি অপূর্ব সুন্দর জায়গাটা। ছোট ছোট পাথর, ঝকঝকে তকতকে, কীরকম যেন পবিত্র একটা ভাব। মনে হয় যেন আমাদের জন্য নয়। তুই কী যে বলিস, মাথামুন্ডু কিছুই বুঝি না। কোনো কোনো জায়গা কিংবা কোনো সুন্দর জিনিস দেখে তোর মনে হয় না এটা আমাদের জন্য নয়? রোজমেরি হাত ব্যাগ থেকে সিগারেট বার করলো। ফটাস করে লাইটার জ্বালাবার শব্দটা কর্কশ শোনালো একটু। প্রথম ধোঁয়াটুকু উপভোগ করে সে বলল, এদিকের থেকে ওদিকের জায়গাটা বেশি সুন্দর কিনা তা আমি জানি না, শুধু বাজকুনই এসব দেখতে পায়। বাজকুন তীক্ষ্ণ গলায় বলল, না। রোজমেরি বিস্মিতভাবে জিজ্ঞেস করলো, কি? না, আমি সবসময় সুন্দর জিনিস দেখি না। বাজকুনের ভুরু কুঁচকে গেছে। সোহিনী সেদিকে তাকিয়েই বুঝল। সে বলল, চল এবার ফিরি। আমি শুধু সুন্দর জিনিস দেখি না, আমি অনেক অনেক খারাপ জিনিসও দেখি। সোহিনী একটু ধমক দিয়ে বলল, থাক, আর বলতে হবে না। ওরকম সবাইকেই দেখতে হয় রাস্তাঘাটে ঘুরতে গেলে। তিনজনই বাড়ির দিকে ঘুরেছে। তবু রোজমেরি একটু কৌতূহলের সঙ্গে নালার উল্টো দিকটা আর একবার দেখল। বাজকুন রোজমেরির ওপর যেন একটু রেগে গেছে। যে কবারই সে রোজমেরির দিকে তাকাচ্ছে তার দৃষ্টিতে বেশ ধার। রোজমেরি জিজ্ঞেস করল, নার্ভ? নার্ভের বাংলা কি? স্নায়ু। রোজমেরি বাজকুনের বাহুতে সস্নেহ হাত রেখে বলল, তোমার স্নায়ু কি একটু চঞ্চল হয়ে আছে? না তো। জানো বাজকুন, লন্ডনে যখন দারুণ ভারী ভারী বোমা পড়ছে, 1943, সেই সময় আমার জন্ম। সেই জন্যই আমার স্নায়ু দুর্বল। বাজকুন কিছু শুনছে না। সে সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে গেছে। সেটা হয়েছিল মাইথন থেকে ফেরার পথে, মাস দুয়েক আগে। কি একটা ছোট্ট স্টেশনে ট্রেন থেমেছিল। সেখানে থামার কথা নয়। লাইনের দুপাশে অনেক লোক, সকলেরই মুখ অন্য লোকের মুখের মতন। ট্রেনের কামরার লোকরা কৌতূহলী ছিল ট্রেন থামবার জন্য। বাজকুন বসেছিল কামরার বাঁ পাশের জানলার পাশে। ডান পাশের জানলা থেকে একজন চেঁচিয়ে উঠল, ইস, দেখো দেখো! তার চিৎকারের মধ্যে এমন একটা আকস্মিকতার জোর ছিল যে কিছুতেই উপেক্ষা করা যায় না। সকলেই সেই দিকে দৌড়ে গেল। বাজকুনও গিয়েছিল, কিছু না বুঝেই। অন্যরাও দেখছে বলে সেও মুখ বাড়িয়েছিল। সেই সময় কেউ যেন তার বুকে একটা ধাক্কা মারল। কেউ মারেনি, একটা দৃশ্য। স্টেশনের উল্টো দিকে একটা থেমে থাকা ট্রেনের ছাদে একটি মানুষের দেহ পুড়ছে। একটি 14-15 বছরের ছেলে, পাশে দুটো চালের বস্তা, হুমড়ি খেয়ে আছে ইলেকট্রিক তারের ওপর। বোধহয় লাফাতে গিয়েছিল। হাত দুটো ঠিক সেই অবস্থায় বাড়ানো, শক্ত। মাথায় চুলগুলো পুড়ে গেছে। শরীরটা প্রায় সাদা। পেটের কাছে তখনও চিরিক চিরিক করে বিদ্যুতের স্ফুলিঙ্গ। বাজকুন 2-1 মুহূর্তের জন্য দেখেই মাথাটা সরিয়ে নিয়েছিল। তারপর কিছু না ভেবেই আবার ওদিকে ফিরল এবং আর এক পলক দেখেই সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। তার মুখখানা বিবর্ণ,
চোখে আর পলক পড়ছে না। কেন সে দেখতে গেল? কেন দ্বিতীয়বার তাকালো? ওরকম বীভৎস দৃশ্য দেখেও সে কেন দ্বিতীয়বার আবার মুখটা ফিরিয়ে নিল? বাচকুন ফিরে এসে বসেছিল নিজের জায়গায়, কিন্তু সে আর কিছুই দেখতে পাচ্ছে না ওই দৃশ্যটা ছাড়া। কামরায় সবাই নিচু গলায় তখন ওই বিষয়েই আলোচনা করছিল, কে কোথায় আর কত বীভৎস রকমের। বাচকুনের মনে হচ্ছিল সব শব্দই ক্রমশ আস্তে হয়ে যাচ্ছে। কেউ একজন বলেছিল, চালের বস্তাগুলো কিন্তু ঠিকই আছে। আর একজন কেউ বলেছিল, ওই চাল হয়তো আবার মানুষ খাবে। একেবারে পুড়ে যাবে, পুড়ে একেবারে ছাই হয়ে যাবে, কেউ নামাতে পারবে না। ওই ছেলেটার বাড়ির লোকজন। ইস! বাচকুনের এক বান্ধবী জয়া তখন বাথরুমে ছিল, সে দেখেনি। সে ফিরে এসে বাচকুনকে জিজ্ঞেস করেছিল, এই শর্মিলা, কি হয়েছে তোর? কি হয়েছে এখানে? বাচকুন শূন্য চোখে তাকিয়েছিল বান্ধবীর দিকে। তার মনে হয়েছিল জয়া তার চেয়ে কত সুখী। এর 1 মাস পরেও যখন ছেলে, চাল কিংবা ট্রেন এই শব্দগুলো শুনলেই তার মনে পড়তো ওই দৃশ্যটা, তখন বাচকুন একদিন কাতরভাবে বলেছিল, কেন আমি শুধু শুধু এত কষ্ট পাব? আমার কী দোষ? তবু কেন আমার এই শাস্তি? কেন আমার চোখের সামনে যখন তখন ওই ছবিটাই? একথা বাচকুন কাকে বলেছিল? কারুকে না। এত অন্য কারুকে বলার নয়, ঈশ্বরকেও নয়, শুধু নিজের মনে মনেই বারবার বারবার। রাস্তার উপরে এসে ওরা দেখলো পুরুষ 3 জন গেটের কাছে এসে দাঁড়িয়েছে। ছোটকু বলল, আমরা ভাবলাম তোমরা আবার হারিয়ে টারিয়ে গেলে নাকি। সোহিনী বলল, আমরা কতক্ষণ আর গেছি, বেশিক্ষণ তো বেড়াইনি। রোজমেরি বলল, আমরা একটা খুব সুন্দর জায়গা দেখে এলাম। বাচকুন আবার ধারালোভাবে রোজমেরির দিকে তাকালো। রোজমেরি বলল, আমার সত্যি খুব সুন্দর লেগেছে। দেবকুমার বলল, তাহলে আমাদের ডেকে নিয়ে গেলে না কেন? রোজমেরি বলল, তোমরা যাওনি ভালোই হয়েছে, তোমরা পুরুষরা গেলে বড় গোলমাল করতে। তোমরা সব জায়গায় জোরে জোরে কথা বলো। অনেকক্ষণ বাদে বাচকুন রোজমেরির সঙ্গে একমত হলো। দেবকুমার বলল, চলো বাচকুন, তোমাতে আমাতে আর একবার ঘুরে আসি। বাচকুন বলল, না। মনে মনে সে বলল, তোমার সঙ্গে আমি ওই জায়গাটায় কখনো যাব না। যদি তোমার মনে হয় জায়গাটা এমন কিছুই নয়, যদি তুমি হাসো। দেবকুমার তবু বাচকুনের বাহু ছুঁয়ে বলল, চলো না। বাচকুন কাতরভাবে বলল, আমার খুব শীত করছে। সে আকাশের দিকে তাকালো, জ্যোৎস্না নেই। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে টানা লম্বা পুরনো আমলের শ্বেতপাথরের ঢাকা বারান্দা। ঝাড় লণ্ঠন লাগানো আছে, কিন্তু জ্বলে না, তার বদলে নিয়ন। বারান্দায় একপাশে 3টি শোবার ঘর, ঘরের মধ্যে ভিক্টোরিয়ার আমলের নকশা কাটা জাঁদরেল পালঙ্ক। ছোটকু বারান্দার কোলাপসেবল গেট টেনে বন্ধ করলো, তারপর বলল, কি এক্ষুনি শুয়ে পড়া হবে? 10:30 প্রায় বাজে। কিছুই না, তবু মনে হচ্ছে যেন মাঝরাত, একটু শব্দ নেই। বাইরের দিকে উঁকি মেরে দেবকুমার বলল, আবার মেঘ জমেছে, আজ রাত্রিরেও বোধহয় বৃষ্টি হবে, ঠান্ডাটা আরও পড়বে। সোহিনী বলল, না, আর বৃষ্টি হবে না। যেন বিশ্বের আবহাওয়া নিয়ন্ত্রণে ভার তার উপর। এইভাবে সোহিনী একটু হুকুম দিল, তারপর বলল, আমার ঘুম পাচ্ছে, আমি আবার শুতে যাই। তুই আসবি বাচকুন? সোহিনী আর বাচকুন এক ঘরে। 2 বোন বাইরের শাড়ি ছেড়ে রাত পোশাক পরে নিল, মুখে ক্রিম ঘষল, চুলে লম্বা করে চিরুনি চালালো। সোহিনীরই তো সব কিছু শেষ হয়ে গেল আগে। মুখ দিয়ে শীতের উহ শব্দ করতে করতে লেপের মধ্যে ঢুকে পড়ে সে বলল, তুই কি বই পড়বি নাকি? এই খানিকক্ষণ, মনে করে আলো নিভিয়ে দিস। এক পাশের ঘরে ছোটকু আর রোজমেরি, অন্য পাশের ঘরে বাকি ছেলেরা। ছেলেদের ঘর থেকে এখনও কথাবার্তা শোনা যাচ্ছে। দরজার ছিটকিনিতে হাত দিয়ে একটুক্ষণ দাঁড়িয়ে রইল বাচকুন। সে এখন না ঘুমোতেও পারে, ইচ্ছে করলে গল্প করতে যেতে পারে পাশের ঘরে ছেলেদের সঙ্গে।
কিন্তু কি গল্প? হয়তো ছেলেরা এখন ছেলেদের গল্প করছে। ছেলে, একটি 14-15 বছরের ছেলে হুমড়ি খেয়ে আছে ট্রেনের ছাদে। হাত দুটো বেঁকে শক্ত হয়ে গেছে, পাশে দুটো চালের বস্তা। সেই চাল অন্য কেউ খাবে? কেন? রোজমেরি বলল। সবকটা জানলাই বন্ধ। এত শীতে জানলা খুলে শোয়া যায় না। তবু বাচকুন একটা জানলার পাশে এসে খড়খড়ি তুলে একটু দেখল। আকাশে বিশ্রী খসখসে কালো রঙের মেঘ। এরকম কথা ছিল না। খড়খড়ি দিয়ে শানিত হাওয়া এসে লাগছে বাচকুনের গালে। ঠান্ডা হয়ে যাচ্ছে জায়গাটা। বাচকুন গালে হাত রাখল, যেন নিজের নয়, অন্য কারুর। বাচকুন একটা বই নিয়ে ইজি চেয়ারটায় বসল, কিন্তু একটু বাদেই সে বুঝল তার একটুও মন বসছে না। শীতের রাতে সামনে বিছানা থাকলে কিছুতেই একটু দূরে চেয়ারে বসে থাকা যায় না। তার শুতে ইচ্ছে করছে, কিন্তু মুশকিল হচ্ছে এই বিছানায় শুয়ে শুয়ে বই পড়তে গেলে হঠাৎ একসময় ঘুম এসে যায়। উঠে আর আলো নেবানো হয় না। সারা রাত আলো জ্বলে। বাচকুন বই মুড়ে রেখে আলো নিভিয়ে দিল। লেপের তলাটা সোহিনী আগেই গরম করে রেখেছে। মস্ত বড় লেপ, দুজনের বদলে 4 জনকেও ঢাকা দিতে পারে। চোখ বুজে সে একটু অপেক্ষা করল, কিছু দেখতে পাচ্ছে কি না। সে দেখল শুধু অন্ধকার। কলকাতার থেকে এদিককার অন্ধকার বেশি গাঢ়। সে নিশ্চিন্ত হয়ে একটা বড় নিঃশ্বাস ফেলল। তারপর খুব আস্তে আস্তে ঘুম আসতে লাগলো, নরম আদরের মতন। সারা গায়ে ছড়িয়ে যায় ঘুম। ঘুমের ওজনে শরীরটা একটু ভারী হয়ে যায়। তারপর ঠিক যেন অতল জলে ডুবে যাওয়ার মতন। কি সুন্দর আরাম! বুকের ওপর একটা হাত রেখে ঘুমিয়ে রইল বাচকুনের 23 বছরের শরীর। তার চোখের পাতা একটু একটু কাঁপছে, ঠোঁটে পাতলা একটু দুঃখ দুঃখ ভাব। মাঝরাত্রিরে ঘুম ভেঙে গেল বাচকুনের। কেন? কোনো শব্দ হয়নি, গা থেকে লেপ সরে যায়নি। তবু পুরো চোখ মেলে তাকাবার মতন ঘুম ভাঙা, এবং মনে হয় সহজে আর ঘুম আসবে না। কেন এরকম হলো? তার কি জল তেষ্টা কিংবা বাথরুম পেয়েছে? কোনোটাই তো পায়নি। তবু খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকার পর বাচকুন উঠে পড়ে জল খেল। শালটা গায়ে জড়িয়ে নিয়ে বাথরুমে গেল, না হলে আর ঘুম আসবে না। অন্য দুঘরের সবাই গভীর ঘুমে, সে কেন একা জেগে থাকবে? বাথরুম থেকে বেরোবার সঙ্গে সঙ্গে এক গাদা সরু সুতো দিয়ে কে যেন বেঁধে ফেলল বাচকুনকে। সে থমকে দাঁড়ালো। সুতো নয়, মাকড়সার জাল। এত মাকড়সার জাল এলো কোথা থেকে? বোধহয় বাথরুমের মধ্যেই ছিল। কিন্তু মুখ তুলে সে দেখল বারান্দায় লম্বা লম্বা মাকড়সার জাল উড়ে বেড়াচ্ছে। অতি সূক্ষ্ম হলেও স্পষ্ট দেখা যায়। হয়তো বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত টানা কোনো জাল ছিল, কোনো কারণে একটু আগেই ছিঁড়ে গেছে। তারপরেই বাচকুন টের পেল সে বারান্দার আলো জ্বালেনি, তবু মাকড়সার জাল দেখতে পাচ্ছে। ঘর থেকে যখন বেরিয়েছিল অন্ধকার ছিল, এখন কোথা থেকে যেন আলো আসছে। কোথা থেকে আবার? আকাশ থেকে। মেঘের মধ্যে ফাটল ধরেছে, তার ভেতর থেকে সমুদ্রের ঢেউয়ের মতন ছলাৎ ছলাৎ করে উঠে আসছে জ্যোৎস্না। শীতকালের জ্যোৎস্নার সবটুকু তীব্রতা নিয়ে। মাকড়সার জালটা যেদিকে উঠছে সেদিকে এগিয়ে গেল বাচকুন। বারান্দাটা যেখানে শেষ হয়েছে সেখানে ছোট্ট একটা ব্যালকনি। সেখান থেকে বাড়ির পেছন দিকটা দেখা যায়। সেখানে এসে দাঁড়াতেই তার যেন প্রায় শ্বাস রুদ্ধ হয়ে এলো। তার চোখের সামনে মহৎ উদ্ভাসনের মতন একটা কিছু ঘটে গেল যেন। নিবিড় নীল রঙের জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে পৃথিবী। বিরাট দেবদারু গাছটা সহাস্য মুখে চেয়ে আছে তার দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে নালার উপাসের সেই সুন্দর পবিত্র জায়গাটা। সত্যি ও জায়গাটা যেন কারুর জন্য নয়। ভাগ্যিস তার ঘুম ভেঙেছিল। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল বাচকুন।
তার চোখ দুটি স্নিগ্ধ হয়ে যাচ্ছে। দিদিকে কিংবা দেবকুমারকে ডেকে তুলে এনে দেখাবে? না থাক, ওদের যদি ভালো না লাগে। বাঁচকুনের শরীরটা কাঁপল। তার শীত করছে খুব। পাতলা রাত পোশাকের ওপর শুধু শাল জড়িয়ে বেরিয়ে এসেছিল। পা দুটি হাঁটু পর্যন্ত নগ্ন। তবু সে ঘরে ফিরে যেতে পারছে না। তার মনে হচ্ছে যেন আরও কিছু আছে। সে নিষ্পলকভাবে তাকিয়ে আছে দেবদারু গাছটার দিকে। তারপর একটা পাখি ডেকে উঠল, প্রথমে আস্তে, তারপর ক্রমশ বেশ জোরে। টিট্রিউ টিট্রিউ। বাঁচকুন অবাক হয়ে গেল। রাত্রে কি পাখি ডাকে? সে তো আগে কোনো দিন শোনেনি। কে যেন বলেছিল অনেক সময় সাপ গাছ বেয়ে উঠে পাখির বাসায় ছানা চুরি করতে গেলে পাখিরা ভয় পেয়ে ডেকে ওঠে, কিন্তু শীতে তো সাপ বেরোয় না। কে যেন খানিকক্ষণ আগেই বলল কথাটা। তাছাড়া এ তো ভয় পাওয়া ডাক নয়, এ তো একলা আপন মনে ডেকে ওঠা। ওর মিষ্টি সুরের ঝাপটা ছড়িয়ে যাচ্ছে দূরে, অনেক দূরে। পাখিটা যেন বাঁচকুনকে শোনাবার জন্যই। হঠাৎ বাঁচকুনের শরীরে একটা শিহরণ এসে গেল। প্রতিটি রোমকূপে সে টের পেল এমন একটা কিছুর যার ঠিক মানে সে জানে না, যেন সব কিছুই আগে থেকে ঠিক করা ছিল। এইরকম মাঝরাতে সে বারান্দায় এসে জ্যোৎস্নার মধ্যে দেবদারু গাছটার দিকে তাকাবে। দেবদারু গাছটা তাকে একটা পাখির ডাক উপহার দেবে। সেই জন্যই ৩রা ডিসেম্বর সকালে তার মনে পড়েছিল হাজারিবাগের কথা। সেই জন্যই মাঝরাত তীরে তার ঘুম ভেঙে যাওয়া। সেই জন্যই মেঘ সরে গেল। এই সব কিছুর মধ্যেই যেন অদৃশ্য পরিকল্পনা আছে, এমনকি মাকড়সার জালও তার মধ্যে আছে। সে পাছে ভুলে যায়, তাই মাকড়সার জাল তাকে মনে করিয়ে দিল এই পাখির ডাক শুধু একা তার জন্য। সে একদিন হঠাৎ একটা সাংঘাতিক ভয়ালো দম বন্ধ করা কষ্টের দৃশ্য দেখেছিল পাশের ট্রেনের ছাদে। সেই দৃশ্যটি কি তার প্রাপ্য ছিল? এই কথা ভেবে ভেবে সে যন্ত্রণা পেয়েছে। সেই জন্যই যেন তার বদলে তাকে কলকাতা থেকে ডেকে এনে মাঝরাত্রিরে ঘুম ভাঙিয়ে এই অনির্বচনীয় রূপময় ছবিটি দেখানো হলো। বাঁচকুনের চোখে সামান্য জল এসে গেল। এত শীতেও চোখের জল কি গরম! এক আঙুল দিয়ে সে চোখ মুছল। কেউ বুঝবে না এই চোখের জলের মানে। এটা কোন পাখির ডাক? গল্পটা সবারই কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। আর গল্পটা পুরো শোনার জন্য অনেক ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর গল্প এবং উপন্যাস নিয়ে হাজির হব আমি আবার পরের পর্বে। আজ এই পর্যন্তই। বিদায়।